এক অদ্ভুত নেশা পেয়ে বসেছে হরিডমকে। কাশিমগঞ্জের শ্মশানে মরা পোড়ানো তার কাজ। তাতে আর কত হয়, দিন চলে না। এমন সময় ওর বন্ধু মনসুর একটা প্রস্তাব নিয়ে এলো। বলল, শোন হরি, তোকে গোপনে একটা কথা বলি। এ কথা যেন কেউ জানতে না পারে। তোর ছেলে বউও নয়। আমার কথা মতো কাজ করলে তুই টাকার গদির ওপর বসে থাকবি। চমকে উঠল হরিডম। মনসুর আলী বলে কি? নুন আনতে পান্তা ফুরোয় যার, সে বসবে টাকার গদিতে। লোভে চকচক করে উঠল হরিডমের দুটো চোখ। বলল, করব, তুমি যা বলবে আমি তাই করব। বলো কি করতে হবে? মনসুর বলল, শোন, মরা নিয়ে একটা বিরাট ব্যবসা চলছে। মরার হাড় কঙ্কাল সব মোটা দামে বিক্রি হয়ে যাচ্ছে। তার চেয়েও বেশি দাম সদ্য মরা টাটকা বেওয়ারিশ লাশ। তার চোখ কিডনি বের করে নেওয়া হয়, তারপর সেগুলো মোটা দামে বিক্রি করে দেওয়া হয়। এরকম যদি কয়েকটা জোগাড় করে দিতে পারিস, তোর আর কোনো অভাব থাকবেই না। সুখে দিন কাটাতে পারবি। হরি বলল, আমি তো মোড়া পোড়াই, যারা সঙ্গে আসে তারা দাঁড়িয়ে থাকে। এরকম সুযোগ কোথায় পাবো? ধমক দিয়ে ওঠে মনসুর। বোকার মতো কথা বলিস নি হরি। মরা পোড়ানো ছাড়া বেয়ারিশ মরা লাশ পাস না? সেগুলো কি করিস? পুড়িয়ে দিই। হরি বলল, তবে শেয়ার কটা টাকা বা কটা, মাঝে মধ্যে এক আধটা, তাতে আর কি হবে? আবার ধমক দেয় মনসুর। আমি অত হিসাব জানি না হরি। তোকে একটা ভালো প্রস্তাব দিলুম, করবি তো কর। চোরাগুপ্তার মাঠের উত্তর কোণে যে ছোট টালির ঘর রয়েছে, আমরা ওই ঘরে প্রত্যেকে রাতে থাকি। যারা আমাদের সঙ্গে কাজ করে তারা গভীর রাতে মরা এনে দেয়, টাকা নেয়, চলে যায়। আমরা সেই মরা ভোর রাতে ভ্যানে করে ঠিক জায়গায় পৌঁছে দেই। যদি পারিস জোগাড় করতে, তাহলে রাত 12টার পর চোরাগুপ্তা মাঠের উত্তরের ঘরে লাশ নিয়ে যাবি। সঙ্গে সঙ্গে নগদ টাকা পাবি। রাতারাতি বড়লোক। তবে একটা কথা শুনে রাখ, পারিস বা না পারিস, কথাটা 5 কান করবি না। জানতে পারলে আমার দলের লোকেরা তোকেই লাশ বানিয়ে রেখে দেবে। আমার আর কিচ্ছু করার থাকবে না। ভাগ্যক্রমে 7 দিনের মধ্যে দুটো বেয়ারিশ লাশ পেয়ে গেল হরি। নগদ টাকা হাতে পেয়ে সে পাগল হয়ে গেল। তার মনেই জেগে উঠল লোভ। আর সে সারা রাত এখানে ওখানে ঘুরে বেড়ায়, যদি কোনো লাশ পায়। হরির এখন একটাই চিন্তা, কেমন করে লাশ জোগাড় করবে সে। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কবর খুঁড়লে তো অনেক লাশ পাওয়া যাবে, যেগুলো কঙ্কাল হয়ে গেছে বা পচে গেছে, ধসে গেছে। সেগুলোর জন্য কম দাম পেলেও টাকা তো সে পাবে। বলা যায় না, খুঁড়তে খুঁড়তে টাকা তো পাওয়া যেতে পারে। ওদিকে অনেকেরই চোখে পড়েছে গভীর রাতে কবরের আশেপাশে একটা ছায়ামূর্তি ঘোরাঘুরি করে। ভূতের ভয়ে আজকাল আর কেউ ওদিকে রাতের বেলায় যায় না। তাতে হরির আরো সুবিধে হলো। না, হরির আজ কোনো অভাব নেই। দিব্যি রমরমিয়ে চলছে তার ব্যবসা। হরির বাড়ির কাছাকাছি একটা পুকুর ছিল। পুকুরের ওপারে হরির ঘর, ওপারে কয়েক ঘর মুসলমান নিয়ে একটা বস্তি। সেদিন প্রচন্ড চেঁচামেচি, কান্নার শব্দ, মারপিট। ব্যাপার কি না, জামাল উদ্দিন আর তার বাবা নাসির উদ্দিনের সঙ্গে ঝগড়া করে বঁটি নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিল। সবাই মিলে ধরে ফেলে, ব্যাপারটা মিটিয়ে নেয়। হরি ভাবে, আহা, মরলে তো একটা লাশ পাওয়া যেত। এই ঘটনার দিনই রাতে ভূতের মতো অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কবলে লাশ খুঁজছিল হরি। হঠাৎ দেখলো একটা লোক টলমল করতে করতে চলছে, যে কোনো মুহূর্তেই সে পড়ে যেতে পারে। ওদিকে বাবার সঙ্গে ঝগড়া করে প্রচুর নেশা করেছে জামাল। কাছে আসতেই বুঝতে পারলো এ তো জামাল উদ্দিন,
জামাল টলমল করতে করতে পুকুরের ধারে এগিয়ে চলছে। হরি জামালের পিছু নিল। যদি পুকুরে পড়ে যায়, সাঁতারে ওঠার ক্ষমতা না থাকে, তাহলেই ব্যাস, সাঁতরে ওঠার ক্ষমতা জামালের হবে না, আর তাহলে সে এক্ষুনি লাশটা নিয়ে জমা দিয়ে দেবে। কিন্তু জামাল তো পড়ছে না। এক এক সময় মনে হচ্ছে এই বুঝি পড়ে গেল, কিন্তু পড়ল না। উত্তেজনায় ঘামছে হরি, বিড়বিড় করে বলছে, পড় না রে, পড় না রে, পড় না। জামাল পড়ছে না। টলমল করতে করতে ও ঠিক পেরিয়ে যাচ্ছে, আর 8-10 পা পেরোলেই পেরিয়ে যাবে পুকুরটা। হরির আশায় ছাই পড়ল। টাটকা লাশ আর তার পাওয়া হলো না, আর মোটা টাকাও ফুসকে যাবে। মাথায় খুন চেপে গেল হরির। বিবেক বুদ্ধি লোপ পেল। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ও ছুটে গিয়ে জামালকে পেছন থেকে জোরে ঠেলা মারল। সঙ্গে সঙ্গে জামাল ছিটকে জলের মধ্যে পড়ে গেল। হরিও মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল জলে। ডুবে যাওয়া জামালের শরীরটা টেনে তুলে নিয়ে এলো ঘাটের কাছে। জামাল তখনও বেঁচে। হরি জামালের মাথাটা বেশ খানিকক্ষণ চুবিয়ে রাখলো জলের মধ্যে। একটুখানি ছটপট করে জামাল স্তব্ধ হয়ে গেল। আনন্দে নেচে উঠল হরি। সে আজ যা টাকা পাবে তাতে তার 4 দিন আর মরা না পেলেও ক্ষতি নেই। জামালের নিথর শরীরটাকে তুলতে গিয়ে হঠাৎ কি মনে করে থমকে গেল হরি। তার মনে হলো জামালকে সে যদি আজই পাচার করে দেয়, তাহলে ঝামেলায় পড়তে পারে। জামালের খোঁজ চলবে, পুলিশ আসবে, তাতে হরির উপর সন্দেহ পড়তে পারে। হরি জানে কবরখানায় মাঝরাতে ঘুরে বেড়াতে তাকে দেখেছে রসুল। সে কবরখানার কেয়ারটেকার। সে রটিয়েছে হরিদম মরা খায়। তার চেয়ে অন্য বুদ্ধি করা যাক। নানা রকম ভেবে সে জামালের শরীরটা নিয়ে পুকুরের ধারে ঘাটের সিঁড়ির ওপরে এমন করে রাখলো যেন জামাল নেশা করে পা হড়কে পুকুরে পড়ে গেছিল, কিন্তু সম্পূর্ণ উঠতে পারেনি। কোনো রকমে শুধু মুখটা বার করতে পেরেছে, আর নাকটাও প্রায় ডোবাই। রাত তখন বেশ গভীর, গ্রামের রাত, কেউ কোথাও নেই। হরি ধীর পায়ে উঠল, কিন্তু সিঁড়ি বেয়ে নয়। তার পায়ের ছাপ পড়লে যদি কেউ সন্দেহ করে, তাই সে সাঁতরে অন্য পাড়ে চলে গেল। ওদিকটায় ওর ঘর। ঘরে যাওয়ার আগে একবার শ্মশানে গেল, যদি কোনো মরা এসে থাকে। পরদিন সকালে পুকুর পাড়ে কাপড় কাচতে এসে ব্যাপারটা প্রথম লক্ষ্য করলো নাপিত বউ। সে তার চিৎকার চেঁচামেচিতে অনেক লোক জড়ো হলো। ছুটে এলো নাসিরউদ্দিন। ছেলের এমন অপঘাত মৃত্যুতে চিৎকার করে কেঁদে উঠল। ঝগড়া হোক আর যাই হোক, ছেলে তো। হরি ভালো মানুষের মতো এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কি ব্যাপার গো? কেউ সন্দেহ করলো না তাকে। সারাদিন কেটে গেল। সন্ধেবেলা জামালের মৃতদেহ কবর দেওয়া হলো। হরিও গেল। আহা, প্রতিবেশী বলে কথা। নাসিরউদ্দিনের কাছে বেশ খানিকটা হা হুতাশ করলো। কবর দেওয়া হয়ে গেলে যে যার ঘরে চলে গেল। হরিও শ্মশানে চলে গেল। অপেক্ষা করে রইল কখন রাত হবে। রাত 12টা নাগাদ কোদাল আর একটা কাপড় নিয়ে চলল হরি কবরখানার দিকে। গ্রামের রাস্তা, চারপাশে গাছপালা। হরি গাছগাছলার ভেতর দিয়ে নিজেকে আড়াল করে চলল জামালের মৃতদেহ বার করার জন্যে। নাসিরউদ্দিনের চোখে আজ ঘুম নেই। এত বড় তাকড়া জোয়ান ছেলে বিয়ে থা করেছে, কি হবে তার বউয়ের ভবিষ্যৎ? তারও তো বয়স হলো। ঘুম আসছে না নাসিরউদ্দিনের। বিছানা থেকে সে উঠে গেল। বাইরের উঠানে পায়চারি করতে লাগলো। বুকটা তার কান্নায় ঠেলে ঠেলে উঠছে। হঠাৎ যার চোখে পড়ল দাওয়ায় রাখা জামালের গ্লাসটার দিকে। কাঁচের গ্লাস। রোজ রাতে ঘুমানোর আগে জামাল
এক গ্লাস ভর্তি জল খেয়ে তবে ঘুমাতে যেত। কতদিন রাগ করেছে নাসিরউদ্দিন, বলতো আরে এই তো তুই 2 গ্লাস জল খেলি, আবার জল খাচ্ছিস কেন? জামাল হাসতো, বলতো বাবজান তুমি আবার ডাক্তার হলে কবে থেকে? জানোই তো আমার জল না খেলে ঘুম আসে না। জল খাওয়া বেশি একটু শরীরের পক্ষে ভালো। কথাটা মনে পড়তেই নাসিরউদ্দিন তাড়াতাড়ি ওই গ্লাসে জল ভরল। তারপর নিজের মনেই বলল, জামাল বাপ আমার, তোকে তো জল দিতে ভুলেই গেছি। জল না দিলে তুই তো আবার ঘুমোতে পারবি না। আমি যাচ্ছি, তোর জন্যে জল নিয়ে যাচ্ছি, তুই অপেক্ষা কর। নাসিরউদ্দিন কবরখানায় যখন ঢুকছে, হরি তখন জামালের দেহটা বার করে কাপড়ে মুড়ে একপাশে সরিয়ে কবরে মাটি চাপা দেওয়া শেষ করেছে। নাসিরউদ্দিন যখন কবরের কাছে এলো, হরি তখন পিছনের পথ দিয়ে কবরখানার পাঁচিল পেরোচ্ছে। যাবা আসার সুবিধের জন্য পাঁচিলের গায়ে একটা বড় ফুটো করে রেখেছিল হরি। কবরের কাছে গিয়ে জলটা কবরের পাশে রাখতে গিয়ে চমকে উঠল নাসিরউদ্দিন। কবরের মাটি আলগা কেন? জামাল কি জেগে উঠল? জলের গ্লাসটা পাশে রেখে নাসিরউদ্দিন 2 হাতে মাটি সরাতে রাখলো। এ কি, জামালের দেহটা কোথায় গেল? উঠে দাঁড়ালো নাসিরউদ্দিন। তার 2টো চোখ বাঘের মতো জ্বলছে। প্রায় 6 ফুটের মতো লম্বা লোকটা উঠে দাঁড়াতেই লক্ষ্য করলো পাঁচিল পেরিয়ে কে যেন যাচ্ছে। কাঁধে তার একটা কাপড়ের পুঁটলি। নাসিরউদ্দিনের চিনতে অসুবিধে হলো না হরিকে, আর এটাও বুঝতে অসুবিধে হলো না হরি জামালের দেহটা নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, ছেলেটাকে একটু শান্তিতে ঘুমাতেও দিল না হরি। প্রচন্ড রাগে, দুঃখে, যন্ত্রণায় থরথর করে কেঁপে উঠল নাসিরউদ্দিন। চিৎকার করে ডাকলো, হরি! গলা দিয়ে এক ফোঁটা স্বরও বেরোলো না। বুকে তীব্র যন্ত্রণা অনুভব করলো। তারপর লুটিয়ে পড়লো ছেলের কবরে খোঁড়া মাটির ওপর। হরিরম জানতেও পারল না তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল সেই মুহূর্তেই। হরি কাজ শেষ করে এক গাদা টাকা নিয়ে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল। নাসিরউদ্দিনের দেহটা রসুলি আবিষ্কার করলো। সমস্ত গ্রামময় ছি ছি পড়ে গেল। গ্রামের লোক ঝেঁটিয়ে এলো। এক তাজ্জব ব্যাপার, জামালের কবর খালি, আর সে জায়গায় পড়ে আছে তার বাপজান নাসিরউদ্দিন। লোকে বলতে লাগলো জামাল কবর থেকে প্রেত হয়ে বাপকে টেনে নিয়েছে কবর দেবে বলে। হাজার হোক, বাপ ছেলে তো, ঝগড়া হলে কি হবে, ভাবও ছিল দুজনের। সবাই মিলে পরামর্শ করে ছেলের কবরেই বাপকে শোয়াবার ব্যবস্থা করলো। হরির আনন্দ আর ধরে না। পরপর 2টো তাজা শরীর, এখন শুধু রাতের অপেক্ষা। হরি শ্মশানেই বসে রইল, আজ আর বাড়ি গেল না। রাত তখন গভীর। হরি চলল নাসিরউদ্দিনের কবরের দিকে। ও আজ আবার কর করে কতগুলো টাকা তার বরাতে নাচছে। হরির হাতে আজ একটা শাবল। একটু আগে 1 পশলা বৃষ্টি হয়ে গেছে। মাটি খুঁড়তে বেশ মেহনত করতে হবে না ভেবে হাসি পাচ্ছে হরির গ্রামের লোকের ধারণার কথা শুনে। জামালের দেহটা নাকি প্রেত হয়ে বাপকে মেরেছে। যাক, হরির ভালো, ওর দিকে আর কারো নজর পড়েনি। হরি জানে না নজর পড়েছে একজনের, সে হলো নাসিরউদ্দিন। মরার ঠিক আগে সে দেখেছে হরি তার ছেলেকে তুলে নিয়ে গেছে। পাকা লোক, বুঝতে তার অসুবিধে হয়নি হরি এ দেহটা নিয়ে কি করবে। কানাঘুষোয় সে শুনেছিল
হরি নাকি রাতের অন্ধকারে কবরের চারিদিকে ঘোরে। লোক বলতো হরি মরা ছাড়া নাকি থাকতে পারে না, তাই কবরে গিয়ে ঘুমায়। আবার কেউ বলতো না না, তাহলে তো শ্মশানেই ছিল, ও বোধ হয় কবরখানার প্রেতাত্মাদের সাথে বন্ধুত্ব পাতিয়েছে। এসব কিছু নয়, নাসিরউদ্দিন সন্দেহ করেছিল অন্য কিছুই, আর সেটাই ঘটল। তার ছেলের বেলা ও হরিকেও দেখতে পেয়ে গিয়েছিল। ও হরিকে ছেড়ে দিত না, কিন্তু আল্লাহ বাদ সাধলেন। ঠিক সেই মুহূর্তেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। ছেলের শোক আর হরির দেওয়া শখ সে সহ্য করতে পারল না। জ্ঞান হারাবার আগের মুহূর্তে সে বলেছিল, এর প্রতিফল হরিকে পেতেই হবে। সে কথা কেউ শোনেনি, কেউ শুনতেই পায়নি। হরি তো নয়ই। হরি গিয়ে দাঁড়ালো নাসিরউদ্দিনের কবরের কাছে। সামান্য পরিশ্রমেই মাটি সরানোর কাজ শেষ হয়ে গেল। ওই তো নাসিরউদ্দিনের দেহটা, নিশ্চল নিথর। হরি দু হাত বাড়িয়ে নিচু হয়ে ঝুঁকে দেহটা তুলতে গেল। সঙ্গে সঙ্গে কিসের একটা আঘাতে ছিটকে পড়ল দু হাত দূরে। হরির দম বন্ধ হয়ে আসছে। উফ, এ কি দেখছে? নাসিরউদ্দিন উঠে বসেছে, জ্বলন্ত রক্তচক্ষু নিয়ে তাকালো হরির দিকে। হরি চিৎকার করে বলল, এ কি, তুমি তো মরনি? নাসিরউদ্দিন হেসে বিকট স্বরে বলল, মরেছি, আবারও ফিরে এসেছি তোকে মারবো বলে। হাঁ করল নাসিরউদ্দিন। মুখের মধ্যে রক্ত টলটল করছে। বলল, আমার খিদে পেয়েছে, আমার রক্ত চাই। হরি তাড়াতাড়ি মাটি চাপা দিতে গেল, পারল না, পিছিয়ে এলো। হা হা করে অট্টহাসি দিয়ে হেসে উঠল নাসিরউদ্দিনের অতৃপ্ত হাতটা। সোজা হয়ে দাঁড়িয়ে উঠল নাসিরউদ্দিনের সবটা। দুহাত বাড়িয়ে কবর থেকে উঠে এলো হরির দিকে। এক পা করে এগিয়ে যেতে যেতে সে বলল, আমার খিদে পেয়েছে, খেতে দে হরি। হরি ছুটে পালাতে গেল, পারল না, পড়ে গেল। আবার একটা অট্টহাস্য, একটা আর্তনাদ শোনা গেল। তারপর সব চুপ। চালা ঘরে বসে অপেক্ষা করছে পুরো দলটা। হরি বলেছে সব নিয়ে আসবে, অথচ অনেক রাত হলো, কই হরি তো আসছে না। ভোর রাতে ওদের ভ্যান নিয়ে বেরিয়ে পড়তে হবে। মনসুর পায়চারি করছে অস্থির হয়ে, আর ঘড়ি দেখছে। এমন সময় খুট করে একটা শব্দ। মনসুর না দেখিয়েই চেঁচিয়ে ওঠে, হরি এলি, তাড়াতাড়ি আয়। তোর এত দেরি হলো কেন রে? পেছন থেকে ভাঙা গলায় উত্তর এলো, হরি নয়, হরির জম। ধপ করে হরির মৃতদেহটা মাটিতে এসে পড়ল মনসুরের পায়ের কাছে। সামনে দাঁড়িয়ে বিভৎস চেহারায় নাসিরউদ্দিনের প্রেতাত্মা, গা ময় মাটি মাখা, মুখের দুকশ পেরিয়ে পড়ছে রক্ত, চোখগুলো ভাটার মতো জ্বলছে আর ঘুরছে। বোঝা গেল হরির শরীরের সব রক্ত শুষে নিয়েছে। প্রেতাত্মা হেসে উঠল। সে হাসিতে কেঁপে উঠল টালির ঘর, সবকিছু। দু হাত বাড়িয়ে প্রেতাত্মা এগিয়ে এলো মনসুরের দিকে। মুখে সেই এক কথা, আমার খিদে পেয়েছে, রক্ত চাই। মনসুর পালাতে গেল, পারল না। কে যেন তার পা দুটো মাটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে দিয়েছে। এই ফাঁকে অন্য দুজন ভ্যান নিয়ে পালিয়ে গেল। পরদিন সকালে হরি, মনসুর সকলের প্রাণহীন দেহ নাসিরউদ্দিনের কবরের ওপর পড়ে আছে।
সকলেই তা দেখল। এখনো পর্যন্ত কাশিমগঞ্জের গ্রামবাসীর কাছে ব্যাপারটা রহস্যজনক হয়ে আছে। নাসিরউদ্দিনের কবরের ওপরে হরি মনসুরকে মেরে শোয়ালো কে?